আমার মনে আছে নরেন্দ্রপুরে একজন কাস্টমার আমাকে বুকে জড়িয়ে আমাকে একটা কথা বলেছিলেন, বলছে তুমি আমাকে বলেছিলে আমার বারান্দায় আমি যখন গিয়ে দাঁড়াবো আমি এই দেখতে পাবো, এই গাছটা দেখতে পাবো, এখানে এই পাখি দেখতে পাবো, উদ্দালক আমি সব কিছু পেয়েছি, তুমি যা যা বলেছিলে একটা অতিরঞ্জিত নয়। আমি ট্রান্সপারেন্টলি কাজ করার চেষ্টা করি, সেই জন্য হয়তো কিছুটা করে আমি আজকের ডেটে একটা পেশাদার হিসেবে হয়তো কিছুটা একটা জায়গা নিজের বানাতে পেরেছি, বা হয়তো আরও পারবো। আপনাদের সবার শুভেচ্ছা। আচ্ছা উদ্দালকদা, এই যে বিশ্বাসযোগ্যতা, এটা গড়বার জন্য বা স্বাধীনভাবে কাজ করার সময় আপনি কিভাবে নিজের বিশ্বাসযোগ্যতাটাকে গড়ে তুলেছেন? এই যে লম্বা জার্নিটা, এত বছর ধরে মার্কেটে থাকা, তার আগে একটা কর্পোরেট সাপোর্ট আগে আপনি পেতেন, কিন্তু পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে গেল, নিজে শুরু করলেন, নিজের স্ট্র্যাটেজি, নিজের রিলেশনশিপ ম্যানেজমেন্ট স্কিল, তার সঙ্গে যেটা যোগ হয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, মানে এইগুলো আপনি কিভাবে মানে ইউটিলাইজ করেছেন, করে নিজের একটা ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা মার্কেটে তৈরি করেছেন? দেখুন, আমি একটা কথা বলতে পারি এই ব্যাপারে। আগে আমাদের বুঝতে হবে আমি যে রিয়েল এস্টেটে কাজ করছি, রিয়েল এস্টেট ব্যাপারটা কি। ওকে, আমি একটা ফ্ল্যাট কাউকে বেছে দিলাম মানে সেটাই রিয়েল এস্টেট নয়। রিয়েল এস্টেট মানে একটা খুব বৃহৎ ব্যাপার। এটা আমরা অনেকে কিন্তু এখানে কিন্তু জাস্ট একটা ফ্ল্যাট, সেটা হয়তো আমার থেকে একজন কাস্টমার একটা ফ্ল্যাট কিনলেন, সেটা আমার কাজ নয়। কিন্তু শুধু আমার কাজ হচ্ছে নিজেকে টাইম টু টাইম আপডেট রাখা বলতে পারেন। আজকের ডেটে রিয়েল এস্টেট যা সিনারিও, আপনি জানেন 2008-এ যখন শেয়ার বাজারে ওরম একটা ধস নামলো, তারপর থেকে আস্তে আস্তে কিন্তু চালচিত্রটা বদলাতে শুরু করেছে। আপনি দেখবেন এখন কিন্তু আমরা বলি বায়ার্স মার্কেট, সেলার্স মার্কেট বলার আমাদের এখন আর সেই ক্ষমতা নেই, সেই দৃঢ়তা নেই, কারণ সেটা আর সত্যি নেই। সত্যি হচ্ছে এটা এখন বায়ার্স মার্কেট। আজকে যার জন্য আমাকে নিজের জায়গায় কতটা প্রফেশনালিজম মেনটেন করতে হয়, যেটা আপনি বলেন আমি সেই কথাতেই আসছি। সবার আগে নিজেকে আপডেট রাখা এবং অনেক বেশি মেটিকুলাসলি আমরা যেটা বলি ইনভেন্টরি স্টক, সেইটা সম্বন্ধে নিজেকে আপডেট করা এভরি নাও অ্যান্ড দেন। কাস্টমারের সঙ্গে সেইগুলোকে আমি ব্লেন্ড করাতে পারছি কিনা, কাস্টমারের চাহিদার সঙ্গে সেগুলো ব্লেন্ড করাতে পারছি কিনা, সেটা একটা খুব বড় দিক। আর একটা ব্যাপার, আজকে যে ইকোনমিক সিনারিও, যেটা আজকে আমি পশ্চিমবঙ্গের ছেলে, আজকে আমি কলকাতার ছেলে, কারেক্ট, এখানকার একটা কাস্টমারের ক্রয় ক্ষমতা আমাদের এভারেজ আমি দেখেছি আজকের ডেটে খুব খুব দারুণ কিছু হলো 50 থেকে 60 লাখ টাকা। একদম। আপনি যদি বোম্বেতে যান, সেখানে এটাই হয়ে যাচ্ছে একটা অ্যাভারেজ ক্রয় ক্ষমতা 1.5 থেকে 2 কোটি টাকা। এটা মিনিমাম, এটা অ্যাভারেজ বললাম, ভুল বললাম, এটা হচ্ছে মিনিমাম। এখন আপনি আজ বোম্বেতে থেকে 1-1.5 কোটি টাকার নিচে আপনি কোনো ফ্ল্যাট কিনতে পারবেন না, কারণ সেখানে সব কিছুই হাই ভ্যালু। আর হয়তো সেই কারণে সেখানকার ব্রোকারেজটাও, ওখানকার যারা আর্ন করছে ব্রোকারেজ, তারা আমাদের চেয়ে অনেক বেশি ব্রোকারেজ আর্ন করে, কিন্তু কস্ট অফ লিভিং এখানে অনেক কম। মানছি, আপনার কথা মানছি, কিন্তু ওদের ওখানে যেমন ভলিউমে কাজ হচ্ছে, আমাদের এখানেও ভলিউমে কাজ করার চেষ্টা করি আমরা, কিন্তু ওখানে কিন্তু ভলিউমে কাজ হচ্ছে, কারণ ওরা আমাদের চেয়ে অনেক বেশি প্রফেশনাল। আর প্রফেশনাল অনেকগুলো দিক আছে, যেটা নিয়ে আলোচনা শুরু হলো এক্ষুনি। সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট খতিয়ে দেখা, প্রত্যেকটা ফ্ল্যাটের। এটা কি কনসালট্যান্ট বা ব্রোকারের দায়িত্বের মধ্যেই পড়ে? নিশ্চয়ই পড়ে। সমস্যাটা কোথায় হয়ে গেছে জানেন সূর্যবাবু, আমরা ভাবি আমরা তো ব্রোকার, আমরা হচ্ছি বাইরের সঙ্গে সেলারের মিট করিয়ে দিলাম, তাদের মধ্যে একটা ট্রানজাকশান হলো, মানিটারি ট্রানজাকশান, আমি আমার ব্যাপারটা বুঝে নিয়ে পকেটস্থ করে বাড়ি চলে এলাম। ইট ইজ নেভার লাইক দ্যাট। এটার অনেক ব্রডার অ্যাসপেক্টে আমাদের চিন্তা করার দরকার। আর ঠিক সেই কারণে হয়তো আমরা উত্তর ভারত বা আজকে আপনার পশ্চিম ভারতের থেকে অনেক বেশি পিছিয়ে আছি। পিছিয়ে থাকার একটা মূল কারণ হচ্ছে আমাদের বিক্রিটা হয়ে গেলেই ব্যাস, আর কি চিন্তা, পকেটে আমার টাকা চলে এলো। তো আমাদের কাজ হচ্ছে এগ্রিমেন্টের যে খসড়া হবে বায়ারের সঙ্গে সেলারের, সেইটাকে পর্যন্ত ড্রাফটটা আমি তাকে তৈরি করে দেব। এটা অনেকেই জানে না, আমি করে দিই। আরেকবার যদি একটু বলেন। ধরুন আজকে আপনি একটা ফ্ল্যাট কিনছেন, ধরা যায় ফ্ল্যাটটার দাম হয়তো 70 লাখ টাকা। এবার আপনাকে সেলার বা ডেভেলপার যার থেকে নিচ্ছেন, সে বলল যে সূর্যবাবু আপনি 20% দিয়ে দিন বুকিং অ্যামাউন্ট। আপনি দিয়ে দিলেন 20%, তাহলে কত রইল বাকি? 80%। এবার আপনার 7 দিন বাদে আপনার একটা এগ্রিমেন্ট হবে আপনার সঙ্গে। এই যে এগ্রিমেন্টটা হচ্ছে, এগ্রিমেন্টে একটা খসড়া হয়,
যেটা ডেভেলপার ওরিয়েন্টেড একটা খসড়া বানায়। তার মানে এই দাঁড়াচ্ছে সেখানে যা যা পয়েন্টস থাকবে সেইগুলো ডেভেলপারের ফেভারে যাচ্ছে। Obviously, দিস correct. পয়েন্ট ইজ টু বি নোটেড। এবার যে বায়ার যে কিনা কিনছে তার আজকে পরিশ্রমের টাকা সে সেখানে নিয়োগ করছে, তাহলে আমার মাথায় রাখতে হবে তারই বিনিয়োগটা যেন বিফলে না যায়। তাকে আমায় দেখতে হবে যে Correct. এগ্রিমেন্ট শুড বি ভার্চুয়ালি দুদিক থেকেই যেন ইকুয়ালি ব্যালেন্সড। ব্যালেন্স থাকে। কারেক্ট। এই জিনিসটা দেখার কাজ কিন্তু আমি কিন্তু মিডিয়েট করছি। আমি আমার ডেভেলপারকে বঞ্চিত করব না, আমি আমার বায়ারকেও বঞ্চিত করব না। সো ইট শুড বি আ ওয়েল ব্যালেন্সড এগ্রিমেন্ট ড্রাফট, যেটা ইভেনচুয়ালি ওটা ফাইনালাইজ হয়ে তাতে সহিসাবুদ হবে। এটা দেখার কাজ আমার। আমি বলি, আমি কিন্তু রেজিস্ট্রেশন যখন হয় তখন রেজিস্টার অফ অ্যাসুরেন্সের অফিসে গিয়েও আমি দাঁড়িয়ে থাকি। আচ্ছা, আজকে আপনার গড়িয়া মহামায়াতলাতে আপনি জানেন ওখানে নতুন করেছে, ওখানে আপনার রেজিস্টার অফ অ্যাসুরেন্স এই কয়েক বছর হলো। আমি ওখানে বহু কাস্টমারকে আমি অ্যাকম্পানি করেছি, তাদেরকে পুরো জিনিসটা কীভাবে কি করতে হবে, ওনাদেরকে অনলাইন পেমেন্ট কিভাবে করতে হবে, তাদেরকে গাইড করা। আমি তাদের এনলাইটেন করছি না, অত বড় স্পর্ধা আমার নেই। আমি তাদের গাইড করছি, আমি তাদের অ্যাডভাইস করছি, দেখুন আপনি এইভাবে করুন। সেই মানুষটা কিন্তু আমার ওপরে টোটাল ডিপেন্ডেন্ট। উদ্দালক তুমি বলো এরপরে আমি কি করতে হবে। আমি কিন্তু যে ব্রোকার, আমি কিন্তু ওনার থেকে এর জন্য আলাদা করে কোনো টাকা পাবো না। আমি যে সার্ভিসগুলো দিচ্ছি তার জন্য আমি আলাদা করে টাকা পাবো না। ডাজেন্ট ম্যাটার। আমি ওনার যে অ্যাপ্রিসিয়েশন যেটা আমি পাচ্ছি, উনি আমাকে তারপরে যা বলছেন, উদ্দালক তুমি না থাকলে আমার এই কাজটা হতো না, এটা আমার জন্য অনেক। ব্রোকারেজ আমি এমনিই পাচ্ছি, ওনার থেকে ব্রোকারেজ পাচ্ছি, ঠিক। কিন্তু এই যে এটা করলাম, এই আপনাকে একটু আগে বলছিলাম রেফারেলস। উদ্দালক আমায় যা সার্ভিস দিয়েছে তুই ভাবতে পারবি না, তুই ইমিডিয়েটলি উদ্দালককে ফোন কর। আমি আপনাকে বলি সূর্য, গতকালই আমার কাছে আমার এক অবাঙালি, আমার এক পুরনো ক্লায়েন্ট কালকে আমায় হোয়াটসঅ্যাপ করেছেন, বলছে আপনার সাথে কথা বলা যাবে, বলে উনি আমায় কিছু প্রপার্টি ডিটেলস পাঠালেন। এই জন্যই পাঠিয়েছেন, ওনার বাবা ওনাকে বলেছে যে 6 বছর আগে উদ্দালকের সঙ্গে আমি কাজ করেছিলাম, ছেলেটা খুব ভালো, ছেলেটা এত সুন্দর স্পেসিফিক সার্ভিস দিয়েছিল আমাকে, আমার খুব ভালো, তুই ওকে ফোন কর। উনি আমায় হোয়াটসঅ্যাপ করে বলছে ক্যান আই টক টু ইউ, ইজ দিস দ্য রাইট টাইম? আমি বললাম ওয়াই নট। তারপরে তার সঙ্গে কথা হলো, অবাঙালি ছেলেটি খুবই ভালো, বললো আমাদের একটা প্রপার্টি আছে অমুক জায়গায়, আপনি যদি এটা কোনোভাবে যদি একটু সেল অফ করার বন্দোবস্ত করেন, আপনার যা লাগবে তো আমরা দেবই। এইটা হচ্ছে আপনার মার্কেটে যদি আপনি প্রফেশনালি থাকেন, এই ধরনের ফ্রুটস অফ লেবার কিন্তু আপনি আর্ন করবেন, এর জন্য আলাদা করে আর খাটতে হবে না। আচ্ছা উদ্দালক দা, বলুন। আমরা এই পশ্চিমবঙ্গে যদি বলি, পশ্চিমবঙ্গের যারা ব্রোকার আছেন বা কনসালটেন্ট আছেন, তাদের পরিকাঠামো ওয়াইজ সবথেকে সমস্যা কি? কারণ পরিকাঠামো তো একটা বড় জিনিস, যার উপর একটা যে কোনো প্রফেশন ডিপেন্ড করে। আপনাকে আমি তো তখন বললাম একটা কথা, আমাদের এখানে যারা ব্রোকার হিসেবে নিজেদের মনে করে, তারা অ্যাকচুয়ালি পার্ট টাইম একটা কাজ হিসেবে এটাকে নিয়েছে, এরা এটাকে ঠিক সিরিয়াসলি নেয়নি। আমি সবার কথা বলবো না, সেটা কখনোই নয়, অনেকেই আছে যারা সত্যি সিরিয়াস, কিন্তু তাদের সংখ্যাটা ভীষণ কম। অধিকাংশই আমি দেখছি তারা জাস্ট একটা কাজ করতে হয়, একটা এক্সট্রা ইনকাম এখান থেকে আমার এসে যাবে, আমার যদি মাসে অমুক টাকা চলে আসে তাহলে আমার তো ভালোই হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। মানে তাতে তাদের বিনোদনের অনেক রকম খোরাক চলে আসছে, ঠিক সেইভাবে ঢুকছে। তাতে কি হচ্ছে, একটা ক্লায়েন্টদের মধ্যে একটা অদ্ভুত একটা সন্দেহের একটা অদ্ভুত একটা মানসিকতা তৈরি হয়, এই লোকটাকে দিয়ে কাজ করাবো না, বা ওরা বুঝতে পারছে যে আমার মধ্যে একটা পেশাদারিত্বের অভাব, যার জন্য আমার সঙ্গে ওরা হঠাৎ করে বার্গেনিং করা শুরু করছে। না এত টাকা কেন দেবো, এত টাকা তো হতে পারে না, না দূর মশাই, এতে কম পয়সায় হয়। এবং এইটাতে কি হচ্ছে, অনেক রকম অপ্রীতিকর অনেক রকম কথাবার্তা জন্ম নিচ্ছে এখান থেকে। এরা আমাদের কথাগুলো বা আমাদের যে পরামর্শগুলো তখন ওরা কিন্তু তোরা গুরুত্ব দিচ্ছে না। ওকে, এইটা হচ্ছে সমস্যা। আমাকে একটা দেখুন, আমার মধ্যে যদি পেশাদারিত্বের অভাব থাকে, আর আমার মধ্যে যদি লং টার্ম রিলেশন গড়ে তোলার যদি আমার যে চেষ্টা না থাকে, সেটা আমার কাজের মধ্যে রিফ্লেক্ট করতে বাধ্য। ক্লায়েন্ট যদি আমার চোখের মধ্যে সে যদি সেই
কনভিকশন লেভেলটা যদি দেখতে না পায়, ক্লায়েন্ট তো আমার সঙ্গে এরকম করবেই। কারণ দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, ক্লায়েন্টের আজকের ডেটে আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ডে ক্লায়েন্টের কাছে কিন্তু অপশনের অভাব নেই। करेक्ट। वो नहीं तो कोई और सही, वो नहीं तो और कोई सही। देयर आर लॉट्स एंड लॉट्स ऑफ पीपल हु आर देयर হু উইল গিভ মি দ্য সার্ভিস। আর এই সার্ভিস নিয়েই যত ঝামেলা, সার্ভিসটা কেউ দিচ্ছে না। সবাই চাইছে একটা ফ্ল্যাট যেভাবে হোক আপনাকে আমি দিয়ে পালিয়ে যাবো। এই পালিয়ে যাওয়ার নিয়েই প্রবলেম। আমি এটা দীর্ঘমেয়াদী সম্পর্ক আপনার সঙ্গে আমি কি তৈরি করতে চাইছি না। আমি চাইছি আমাদেরকে যেভাবে হোক একটা ফ্ল্যাট বেছে দিয়ে বেরিয়ে যাব।